বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে রয়টার্সের সাথে তার যে সাম্প্রতিক যে মানে একেবারেই টাটকা বলা যায় যে সাক্ষাৎকারটি, সেটি নানান দিক নিয়ে আলোচিত হচ্ছে। তো আমি প্রথমে সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে কেমন মনে হয়েছে, কি ভাবছেন, কি দেখলেন, কি পড়লেন, কি বুঝলেন? দেখুন, সাক্ষাৎকারেতে তিনি যা বলেছেন সেটা তো সকলেই জানেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তিনি কেবলমাত্র রয়টার্সকেই দেননি, তিনি লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকেও দিয়েছেন। হ্যাঁ, আমি দুঃখিত, আমি নামটা ভুলে গিয়েছিলাম। দুটি সাক্ষাৎকার, এবং আমি শুনেছি ধারাবাহিক। সব থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে এবং এই প্রথম একটা পশ্চিমা সংবাদ মাধ্যম, গণমাধ্যম, যাদের একটা সময় বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ভিন্ন মত ছিল, এমনকি বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ইউনূস সম্পর্কে তাদের একটা খুব উচ্চ ধারণা ছিল, সেই ধারণার অবস্থার পরিপ্রেক্ষিতে যে আজকে যে পশ্চিমা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, গণমাধ্যম, তারা যে শেখ হাসিনা, যাকে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, তথাকথিত অভিযোগ বলে বাংলাদেশ থেকে করা, তার সাক্ষাৎকার তারা নিচ্ছেন এবং প্রকাশ করছেন, এবং তিনি যা যা বলেছেন তা হুবহু প্রকাশ করছেন। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। সম্ভবত পশ্চিমা দেশগুলি বাংলাদেশ সম্পর্কে মনোভাব বদলাতে শুরু করছে, এক। এবং দুই হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে তাদের যে ধারণা ছিল, সেটা বুঝতে পেরেছেন যে মোহাম্মদ ইউনূস এই 1 বছরের উপরে ঘটে গেছে এবং তিনি ব্যর্থ, তিনি প্রশাসক হিসেবে ব্যর্থ। তার কাছ থেকে যেটুকু তারা আশা করছিলেন, তারা দেখেছিলেন যে এর চেয়ে তো বোধ হয় শেখ হাসিনার সঙ্গে কথা বলে তার সঙ্গেই কোনো একটা সমঝোতা এলেই হয়তো ভালো, সেটা এখন যাই না, সেটা পরে বোঝা যাবে, সেটা এখনো বোঝা যায়নি। আমার কোনো দাদা, আপনার সাউন্ডটা কি একটু বাড়ানো যায়? দাদা, আপনার সাউন্ডটা কি একটু, আমাদের দর্শক বলছিল দাদার সাউন্ড কম। আচ্ছা, অন্যদিন যেভাবে কথা বলি সেভাবেই কথা বলছি, কিন্তু আমি জানি না এখন যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আসলে হয়তো একটু কাছ থেকে, আমি আসলে এটা হেডফোন ইউজ করছি না, সেই জন্য হয়তো হেডফোন দিচ্ছিলেন। হ্যাঁ, না, বুঝতে পারছি, ঠিকই, স্বাভাবিক। যদি সব কথা না শুনতে পারেন, দর্শকরা তাদের নিজ নিজ ফোনের সাউন্ডটাকে যদি বাড়িয়ে নেন তাহলে ভালো হয়। আমার পক্ষে আর বোধহয় বাড়ানো সম্ভব নয়, কিন্তু আমি তো এভাবেই আপনার দিয়েছি। তো আমি একটু এগিয়ে এসে বলছি আর কি। সেই জন্য আমার কাছে যেটা, আমি আরেকবার রিপিট করছি, যে পশ্চিমা সংবাদ মাধ্যম যখন তার ইন্টারভিউ হুবহু প্রকাশ করেছেন, এবং সেটা নিঃসন্দেহে পরিষ্কার বোঝা যায় যে পশ্চিমা গণমাধ্যম গুলো বাংলাদেশ সম্পর্কে তাদের যে সিদ্ধ মনোভাব ছিল সেটা বদলাতে শুরু করেছে। বদলে গেছে এরকম আমি বলছি না, কিন্তু বদলাতে শুরু করেছে, এবং মোহাম্মদ ইউনূস সম্পর্কে তাদের যে উচ্চাসা ছিল সেটা সম্পূর্ণ বোঝা গিয়েছে যে তিনি একটি ব্যর্থ প্রশাসক, এবং সেই কারণেই তারা দেখেছেন যে ইউনূসকে দিয়ে আর তাদের যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। এবং লক্ষ্য করলেই দেখবেন যে তিনি যে সাক্ষাৎকারে যে স্বাভাবিক প্রশ্নগুলো, অর্থাৎ তথাকথিত একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলে যেখানে তার বিচার চলছে, সেই বিচার সম্পর্কে শেখ হাসিনার মন্তব্য, সেটা যে একটা অবৈধ সরকারের একটি অবৈধ বিচার ব্যবস্থা, এখানে কোনো বিচারই হচ্ছে না, যেটা ক্যাঙ্গারু কোর্ট, সেই শব্দটা উনি ব্যবহার করেননি কিন্তু আমি করছি। ক্যাঙ্গারু কোর্টের মতো আইনজীবী যিনি, অভিযুক্তের আইনজীবী যিনি, বিচার করবেন যিনি, সবাই এক পক্ষ, এরকম বিচার তো কোথাও দেখেন। এক। দ্বিতীয়ত, যেটা আমি আশা করেছিলাম উনি হয়তো আরেকটু স্পষ্ট করতে পারতেন, সেটা করলে হয়তো ভবিষ্যতে করবে না, সবটা হয়তো সপ্তাহ একসঙ্গে হয়তো খোলেননি, এটা হতেই পারে। উনি অত্যন্ত কুশলী একজন রাজনীতিবিদ এবং দক্ষ কূটনীতিবিদও বটে, হয়তো ভবিষ্যতে বলবেন। কিন্তু আমার মনে হয়েছে তিনি বলতে পারতেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল বলে যেটা গঠিত করা হয়েছে, ওটা সম্পূর্ণ ভিত্তিহীন, অবৈধ। এই কারণে অবৈধ যে একটি নির্বাচিত সরকার সাধারণত এটা করে থাকে, ওরা নির্বাচিত সরকার নন। বিএনপি গিয়ে তাকে স্মরণও করিয়ে দিয়েছেন যে আপনি কেয়ারটেকার সরকারের মতো আচরণ করুন। উনি কেয়ারটেকার সরকারের মতো আচরণ করছেন না, একটা নির্বাচিত সরকারের মতো আচরণ করছেন।
দুই হচ্ছে যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল হয়ে থাকে, কিন্তু এটা তো যুদ্ধাপরাধ নয়। ধরেই নি যে আমি শেখ হাসিনা অপরাধ কিছু করেও থাকে, তাকে সেটা তো ডোমেস্টিক্যালি কিছু ঘটেছে আর কি, তাই না? সেটা তো ফৌজদারি আইনের আওতায় আছে। তার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে, এটা ব্যাপারটাই তো হাস্যকর। ফলে তিনি যে প্রশ্নগুলো স্বাভাবিক ছিল, যা প্রশ্ন, এবং তিনি যেহেতু ওই ঢাকাতে যে বিচার চলছে, বিচার নয় রাদার প্রহসন চলছে, সেখানে তার বক্তব্য তিনি তো বলতেও পারছেন, এবং তার অনুপস্থিতিতে একটা বিচার চলছে। ফলে তার যে বক্তব্য, যেটা জানানো দরকার ছিল সবাইকে, সেটা ধর বাংলাদেশি গণমাধ্যমে বলে কোনো লাভ হতো না, কারণ কেউ ছাপবেও না। বাংলাদেশি গণমাধ্যমে শেখ হাসিনা বিরোধী কোথাও কোনো মন্তব্য এলে সেটা কিন্তু বহু তারা বিদেশি যেখান থেকে যেই বলে থাকুক, তারা কিন্তু বাংলাদেশি গণমাধ্যম সেটা চাপায়, তারা প্রকাশ করে। এই ইন্টারভিউটা হয়তো প্রকাশিত হবে না বাংলাদেশের সংবাদ মাধ্যমে, মনে হয় আমার। এতটা সাহসী নয় এখন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবাই পড়ছে, দেখছে, সামাজিক যোগাযোগ সবাই পড়ছে, তারাও পড়ছে। তারই উত্তর দিচ্ছে আগে, বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধ হবে না, হবে বাংলাদেশের যারা সন্ত্রাসবাদী শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নিশ্চয়ই হবে। বাংলাদেশের মানুষ তো তারা তো প্রগতিশীল মানুষ, তাদের সঙ্গে কেন যুদ্ধ হবে? তাদের সঙ্গে যুদ্ধ হবে না। তারা একটি সন্ত্রাসবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার সঙ্গে যুদ্ধ হলেও হতে পারে। সেটা আমি এখনো হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়েছে এমন আমি বলতে পারছি না। যদি হওয়ার সম্ভাবনার কথা যে বলছেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে কোনো সংঘর্ষ হবে না, যেটা হবে বাংলাদেশের মধ্যে জঙ্গি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক, জঙ্গি সন্ত্রাসীর সঙ্গে। এখন যে কথাগুলো আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই সাক্ষাৎকারের একটি বড় তাৎপর্য, সেটা হলো এই প্রথম শেখ হাসিনা তার বক্তব্য, যেটা আমি বলছিলাম যে উভয় পক্ষের বক্তব্য হলেই একটা সঠিক সংবাদ হয়। তো এক পক্ষের কথাই আমরা এতকাল শুনছিলাম, অন্য পক্ষের কথা শুনিনি। ফলে ওনার যুক্তিগুলো কি, ওনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেগুলো কতটা সত্য বা তার প্রকৃত তথ্য কি, সেটা আজকে উনি স্পষ্ট করে দিয়েছে। সেটাই আমার কাছে সব থেকে বড় মনে হয়েছে। এটা একটা নিঃসন্দেহে সেটাই হচ্ছে একটা বিস্ফোরক ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ। আসলে তাই, কারণ অনেকেই এই সাক্ষাৎকারটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো, আমরা দেখলাম যে ছোট ছোট কথাগুলো, উত্তরগুলোকে আলাদা করে সবাই ব্যবহার করছে, শেয়ার করছে। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা যে কথাগুলো বলেছেন সেগুলোর সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষই, মানে অনেকেই, আমরা যদি ধরে নেই যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের, যারা এই সন্ত্রাস বা জঙ্গিবাদকে সমর্থন করে না, তারা কিন্তু অনেকেই এটাকে গ্রহণ করেছেন। তাদের সবাই যে বাংলাদেশ আওয়ামী লীগ করে তা কিন্তু না, কিন্তু সাধারণ মানুষদের পক্ষ থেকেও বঙ্গবন্ধু কন্যার এই সাক্ষাৎকারটিকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এবং এখন তো মনে হচ্ছে যে উনি আরো সাক্ষাৎকার দিক, আন্তর্জাতিক মিডিয়াতে আরো কথা বলুক তিনি, এবং উনার পক্ষের কথাগুলো মানুষ শুনতে চান। তো সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্ব বহন করছে আপনি যে কথাগুলো বললেন। আর সাম্প্রতিক সময় আমি, যেহেতু সাক্ষাৎকার বিষয় চলে এলো, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখেছি যে বঙ্গবন্ধু দৌহিত্র সজীবাজের জয়, তিনি এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেটিও আমরা দেখলাম যে সমস্ত বাঙালি মহলের সহ, মানে প্রায় সারা পৃথিবীর মানুষজনের কেন্দ্রবিন্দু, তো যারা বাংলাদেশের সাম্প্রতিক সময় নিয়ে মানে আলোচনা করছেন বা বাংলাদেশ নিয়ে কথা বলছেন, সবাই সেই সাক্ষাৎকারটি নিয়েও কথা বলছেন। সেটা সম্পর্কে যদি একটু বলেন। না, সেটাতে জয় যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে পারে না, বা সেই নির্বাচনটা বৈধ হবে না। কারণ যে দেশটার স্রষ্টা যে দলটি, সেই দলটি যদি নির্বাচনের বাইরে থাকে তাহলে সেই নির্বাচন স্বাভাবিকভাবেই সেটা গ্রহণযোগ্য না। এবং কাউন্টার প্রশ্ন করেছেন যেরকম পররাষ্ট্র উপদেষ্টা, তাহলে আগের নির্বাচনগুলো কি সব সঠিক ছিল? নাও যদি থাকে,
কিন্তু সেই নির্বাচনগুলোতে তো আওয়ামী লীগ তো কখনো বলেনি যে বিএনপি কে তোমরা নির্বাচন বয়কট করো। নির্বাচন বয়কট করেছেন, নিষিদ্ধও করেন 2014 বা 2024, আমি 18টা বাদ দিলাম। এই দুটোতে তারা পার্টিসিপেট করেছেন, 2009-ও করেছেন পার্টিসিপেট। 2009-তে তো কেয়ারটেকারের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে তারা রীতিমতো গোহারা হেরেছেন। কিন্তু তার পরবর্তীকালে যেটা এই 2009 নির্বাচনটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে এটা বুঝেছিল বিএনপি যে তাদের পছন্দের যদি কোনো কেয়ারটেকার না হয়, পুতুল কেয়ারটেকার না হয়, যে কেয়ারটেকার তাদের জিতিয়ে দেবে না, এমন কোন কেয়ারটেকার যদি না হয়, তাহলে আর কোন নির্বাচন অংশগ্রহণ করে কোনো লাভ নেই। তবে একটা ধারণা প্রচার করা হতো যে সঠিক অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ 100 আসনও পাবে না, কি 10টি, কেউ আরো কমও বলতো। কিন্তু আমি তো নিজে বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তে গ্রামাঞ্চলে ঘুরে দেখেছি, আজকে যে কথাগুলো আপনার রিক্সাওয়ালাদের মুখে শুনছেন, সাধারণ গরিব মানুষের কথা আমি তখন শুনেছিলাম গ্রামগঞ্জে ঘুরে তাদের কথা। আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে তাদের অনেক অভিযোগ ছিল, কিন্তু তারা এটা বলেছিলেন যে শেখ হাসিনা যে রাজনৈতিক স্থিরতা দিয়েছে, সেই স্থিরতাটা তারা কতটা প্রাজ্ঞ আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষ তথাকথিত বুদ্ধিজীবীদের থেকে। তারা বলতেন যে শেখ হাসিনা যদি চলে যান তাহলে দেশটা কিন্তু রসাতল। আজকে তারা কিন্তু তারা সঠিক প্রমাণিত হয়েছে। তাদের জীবন যাত্রার মান, তাদের জীবিকা, সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, যেটা কিন্তু শেখ হাসিনার সময় ছিল। সেই কারণে তারা বলতেন যে হ্যাঁ, শেখ হাসিনার উচিত আওয়ামী লীগকে সংশোধন করা, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন তারা যারা অন্যায় করছে তাদের প্রতি শাস্তি দেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু শেখ হাসিনার কোন বিকল্প বাংলাদেশে নেই। এই কথাটা কিন্তু বাংলাদেশের অতি সাধারণ গরিব আওয়ামী লীগ কখনোই করেননি, ভবিষ্যতেও করবেন কিনা জানি না, কিন্তু তারা কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে। ফলে সেই ধারণাটাও সেই তথাকথিত সুশীল সমাজের ভুল ধারণা ছিল যে অবাধ নির্বাচন হলে নাকি আওয়ামী লীগের হতে পারে, হয়তো 300 আসন নাও পেতে পারে, 250, 280 নাও পেতে পারে, সংখ্যাগরিষ্ঠতাকে রোখা যাবে না আওয়ামী লীগকে। এটা টাইম ম্যাগাজিন লিখেছিল যে অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগকে হারানো সম্ভব। এটা টাইম ম্যাগাজিনের বলছে, আমি দিচ্ছি। এখন যে উনি যেটা বলেছেন জয়, অনেকে বলছেন উনি এভাবে বললেন, তাহলে ওনার বলার তো একটা সঠিক কারণ, একটা ঘটনা আছে, প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে প্রয়োজনে আমি আওয়ামী লীগের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিই, দলকে নিষিদ্ধ করি, তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রেখেছি, নিষিদ্ধ করি, কিন্তু ছাত্রলীগকে তো নিষিদ্ধই করা আছে। কিন্তু তার ফলে যেটা হয়েছে, তার ফলে যে তারা যে এই প্রত্যাহার করে নিতে পারেন এমন কথাটা যদি বলে থাকে তাহলে ইউনূসকেই তো আবার বলতে হবে যে তিনি এমন কেন কথা বলবেন, কি কি কারণে বললেন, বা কারোর চাপে বললেন, কোন আন্তর্জাতিক চাপ এসেছিল কিনা। ফলে সেই কারণেই তাকে কি বলতে বাধ্য হয়েছে, তিনি সকলের কাছে একটা গ্রহণযোগ্য নেতা হয়ে উঠতে চান বলে না, তিনি কোন রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি সবাইকে সমান সুযোগ দেন। কিন্তু তার দলের লোকেরা তো বলে যাচ্ছে, তার যারা ঘনিষ্ঠ, যারা তার মুখপাত্র, যারা তার হয়ে প্রচার করে, প্রচার সচিব, তাই বলে করি যারা হচ্ছে প্রচার সচিব, ক্যাম্পেইন ম্যানেজার, তারা বলছেন না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়াই যাবে না, দেওয়া যাবে না এরকম। তার নেতা তিনি কে? আমার তো প্রশ্ন সেটা, তাকে কে বলে দিয়ে, কে দায়িত্ব দিয়েছে? বাংলাদেশের মানুষ 17 কোটি মানুষ তাকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু জোর করে এসে চেয়ার দখল করে বসে পড়েছে। কিন্তু মানুষের তো সাপোর্ট নেননি, ভোট নেন। 5-10 লক্ষ লোক, আমি মেনেও নিলাম, 10 লক্ষ মানুষরা বিক্ষোভ দেখিয়েছে। 18 কোটি দেশের মধ্যে 10 লক্ষ বিয়োগ দিলে কতটা থাকে দেশে, অক্ষরা তো তার জানা উচিত। তিনি তো বিদেশি শিক্ষায়। এইগুলো তো মানে কথাগুলোর অর্থ নেই। এই কারণেই অর্থ নেই যে তারা যেটা ফেস করতে পারবেন না, সত্যি যদি কোনো কারণে একটা গণভোট হয়, সেটা কিন্তু থাকা উচিত কিংবা অনুচিত, অবাধ নির্বাচন যদি হয়ে থাকে, সেটা যেন 60% ভোটও পেয়ে যেতে পারে, 60% ভোটও পেয়ে যেতে পারে, যেটা কোনোদিন আওয়ামী লীগ পায়নি। আওয়ামী লীগ দলের কারণে হতে পারবেন না, কিন্তু শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে হতে পারে। এগুলো ওরা জানে, সেই জন্যই তো বারবার বলছেন যে কোনোভাবেই যেন শেখ হাসিনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে, কারণ জানেন তাদের ভয়। উনি থাকলে তাদের এই নির্বাচনী
জয়লাভ করাটা কোনো সম্ভবই, তাকে জিততেই হবে কোনো মেকানিজম করে, কোনো চাপ তৈরি করে, বা কোনো অসাধু উপায়, ইত্যাদি ইত্যাদি। এবং সহজবাদী জয় যে কথাটি ইঙ্গিত করেছিলেন তার ইন্টারভিউতে, তিনি এমনটি বলেছিলেন যে দেশে স্থিতিশীলতা আনতে হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার, কিন্তু এই তথাকথিত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেটা করছে, জঙ্গি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে আসলে উত্থান ঘটাচ্ছে এবং তাদেরকেই ক্ষমতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা যে কোনো উপায় কারচুপি করে হোক আর যেভাবেই হোক, এবং সেটি বাংলাদেশের জন্য একটি ভয়াবহ ঘটনা হতে যাচ্ছে। এটি আসলে বাংলাদেশের মানুষের জন্য এটা ইঙ্গিত স্পষ্ট যে উগ্রপন্থীরাই ক্ষমতায় আসবে যদি ইউনূস যে নির্বাচনের কথা বলছেন, এখানে বিএনপি দলেরও সুযোগ নেই। এটা বিএনপির জন্য একটা বার্তা, বিএনপি কে সেটা বোঝা হবে। কারণ বিএনপি তো গতকালের বিবৃতি যেটা ছাপা হয়েছে বাংলাদেশের বিভিন্ন কাগজে, সেটা তো দেখলাম যে তারা বলছেন যে যে ধরনের জুলাই সনদ বলা হচ্ছে, এগুলো তো বোঝাই যাচ্ছে যে এটা সমস্ত নির্বাচনকে রোখার একটা অন্যতম প্রক্রিয়া। ফলে তারা ধীরে ধীরে বুঝছেন, একটু দেরিতে বুঝছেন। কিন্তু যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু বিএনপি নেতাদের বোধহয় আগস্ট মাসের 10 তারিখের মধ্যেই বলে। এখন সাধারণ মানুষ কিন্তু একটা খুব আমাদের তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব খবরগুলো, কানেক্টিভিটি গুলো তৈরি হয়। আমি পরের বড় একটি প্রশ্নে যাওয়ার আগে ছোট আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে সবার একটাই প্রশ্ন, সবার প্রশ্ন না, একটা উপসংহারের মতো, যে এই তথাকথিত সরকার বেশি দিন থাকবে না আর বঙ্গবন্ধু কন্যা এই এলো বলে, এরকম একটা উপসংহার কিন্তু জনগণের মধ্যে তৈরি হয়েছে। এটা সম্পর্কে আপনার অভিমত কি? এটা তো ভবিতব্য, এটা তো হবেই, এটা হবেই, এটা ভবিতব্য। কোনোদিন সময় কবে কতদিন লাগবে আমি জানি না, সেটা ভবিষ্যৎ ফোরকাস্ট করতে পারবো না, কিন্তু এটা ঘটনা, এটা ঘটনা, এটাই ভবিতব্য, এটা ঘটবেই। কিন্তু যেটা পরের উত্তর যেটা দেবো দ্বিতীয় ভাগে, সেটা হচ্ছে যে আপনাদের বাংলাদেশের একটা ইতিহাসেই দেখা গেছে কেয়ারটেকার সরকারকে কার্যত ঘাট ধাক্কা না দিলে তারা যায় না। এবং তারা আগেও কিন্তু 18 মাসের নির্বাচনের কথা বলেছে। আপনি আগে সেনা সমর্থিত সরকারের কথা হিসাব করে দেখেন, 18টা একটা কেন যেন না খুব ওদের পপুলার ব্যাপার, কারণে 18-র প্রতি ওদের একটা অগ্রহ পরিণত হয়েছে। এবারও বলেছেন 18-র মধ্যে। কিন্তু আমি যেটা মনে করি যে ইউনূসকে যদি আমি মানে তার চরিত্র, তার কাজকর্ম যদি বিশ্লেষণ করে রাখি, সেটা থেকে বোঝা যায় যে তিনি কোনো পদ যদি পান, সেই পদ থেকে তিনি সরেন না। তাকে শেখ হাসিনাকে তার পদ থেকে সরাতে হিমশিম খেতে হয়েছিল। শেখ হাসিনার মতো মানে শক্তিশালী প্রধানমন্ত্রী হিমশিম খেতে হয়েছিল। এখন তো তার সামনে খোলা ময়দান, ফলে তিনি আদৌ একটা প্রধানমন্ত্রী সুলভ পদ ছেড়ে চলে যাবেন। গত 1 বছরে তিনি কি কি করেছেন ব্যক্তিগতভাবে, আমি বাংলাদেশের জন্য মানুষের কথা বলছি, ব্যক্তিগতভাবে কি কি করেছেন তার যদি হিসাব নেই, সেই হিসাবে সেই সুযোগ ছেড়ে তিনি চলে যাবেন, আমার তো বিশ্বাস হয়। তিনি কথায় কথায় কখনো বলেন যে আমরা তো একটি সাময়িক সময়ের জন্য আমরা তো চলে যাব, কিন্তু চলে তো যাবেন, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা কিন্তু করছেন না। তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন নানা রকম, আপনার কিন্তু সেটা ধরা উচিত ছিল। উনি বলেছেন আমি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নই, আমিও অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সংবিধানে লেখা আছে তত্ত্বাবধায়ক সরকার, আর অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো মেয়াদি হয় না, মেয়াদি হয় না। এটা ইউনূসের বক্তব্য, আমার বক্তব্য নয়, এটা ইউনূসের বক্তব্য। তো ফলে এই লোকটা কি মানসিকতায় আছে, যিনি বলতে পারেন লোকে 50 বছর আমাকে চায়, মানে উনি 135 বছর যখন হবে তখন উনি রাখবেন, সেরকম চায় লোকে। এটা উনি জেনে গেছেন, কিভাবে জেনে গেছেন তিনিই জানেন। কিন্তু জানার তো পদ্ধতি একটাই হয়, সেটা হচ্ছে নির্বাচন। ইউনূসকে চায় কি চায় না, ইউনূসের যদি সত্যি এত জনপ্রিয়তা থাকে, ওনার সাহস যদি থাকে, উনি শুধু নিজের নামে একটা গণভোটাকে চান, জুলাই সনদ তো বাদে দিবে, আমি থাকবো 50 বছর, বাংলাদেশের মানুষ তোমরা চাও কি চাও না বল, তিনি গণভোট নিন, সেটা পারবেন উনি।
সেটা তো পারবেন না। ওনার ঘরে বসে উনি যমুনাতে বসে উনি মন গড়া কতগুলো কথা বলেছেন, সেটাই মানুষের কথা। এটা কি প্রমাণটা কি? উনি যে সত্য বলছেন তার প্রমাণটা আমি ধরে নিলাম সত্য, তার প্রমাণটা হবে কি করে সত্য? যাই হোক, আমার বক্তব্য হচ্ছে শেখ হাসিনা ফিরবেন, এটা সত্য, এটা ঘটবে বাংলাদেশে, তিনিও থাকবেন না, এটাও সত্য। কিন্তু তাকে চট করে হাঁটানো আর তিনি চলে যাবেন স্বেচ্ছায়, এটা যদি কেউ ভেবে বসে থাকেন এটা ভুল ভাবছেন। তাকে সরাতে হবে। তিনি সম্প্রতি যে কাণ্ড শুরু করে দিয়েছেন তাকে তিনি বোঝাই যাচ্ছে তিনি লাগাতার যেভাবে উগ্রপন্থী এবং পাকিস্তান এবং যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন, সেই পাকিস্তানের লোকেরা আজকাল প্রায় ডেলি প্যাসেজ জারি করছে বাংলাদেশে। ডেলি মানে রোজ সকালে আসছে, বিকেলে যাচ্ছে, বিকেলে যাচ্ছে, পরদিন নানান সম্বন্ধ করে যাচ্ছে। এত সম্বন্ধ করে কথা, এত মন্ত্রী, এত সেনা, এত গোয়েন্দা পাকিস্তানে কবে এসেছিল? হঠাৎ তারা কেন আসতে এলো এখানে? এত তাদের জন্য এত লাভ কার্পেট কেন? এটাই তো বোঝা যাচ্ছে না। এটাই তো বোঝা যায় যে তার উদ্দেশ্যটা কি। ভারতকে তিনি নানাবিধ জ্ঞান দেবেন, অথচ তিনি ভারত বিরোধী সব কাজ করবেন। তিনি একটি গ্রাফিটির নামে দেওয়াল লিখনের ছবি বলে তিনি সমস্ত রাষ্ট্র নেতাকে বিলি করে বেড়াচ্ছেন, যেখানে মাকে বলা হয়েছে যে ভারতবর্ষের উত্তর পূর্বটাও তার মধ্যে অন্তর্ভুক্ত। তো তিনি তার যে অফিস, তার যে বিবৃতি, সেটা আমি দেখলাম, সেই বিবৃতি বলছে যে এটা অপপ্রচার, কারণ এটা তিনি সকলকেই দিয়েছেন। আর প্রধান উপদেষ্টা মানে যিনি প্রধানমন্ত্রী, তিনি যদি কোনো গ্রাফিটি যেটাতে ম্যাপ, একটা অন্য দেশের ম্যাপ ভুল আঁকা আছে, সেটা যদি তিনি বিলি করেন, সেটা ড্রয়িং এর নাম করে, এটা তো তিনি বোঝাতে পারেন সবাইকে। এটা বাকি আমরা তো এটা বুঝি। কাল থেকে আমরা একটা গ্রাফিটি এঁকে দেবো অখণ্ড ভারত বলে, বাংলাদেশকে ভেতরে রেখে, সেটাকে ঠিক হবে? সেটা ঠিক তো নয়। এইটা কোনো কথা হলো? গ্রাফিটি বলে আপনি এঁকেছিলাম, গ্রাফিটি ভারতবর্ষে আছে এরকম? আমাদের এখানে RSS তো অখণ্ড ভারতে বিশ্বাস করে, তারা তো এরকম একটা মানচিত্র প্রকাশ করতেই পারে। তো সেটা আমরা প্রচার করতে থাকবো। তিনি সমস্ত মিশনকে দিয়েছেন, বাংলাদেশের যত মিশন আছে সেখানে এই গ্রাফিটি রয়েছে। লিখেছেন আজকে যে এইটা নিয়ে গিয়ে তিনি জাতিসংঘের এমনকি সেক্রেটারি জেনারেল, মহাসচিবকে পর্যন্ত দিয়েছেন গ্রাফিটি দেওয়া। কি সুন্দর গ্রাফিটি! তো যে গ্রাফিটি অনুসারে যে একটি ম্যাপ, একটি মানচিত্র ভুল আঁকা আছে, রাষ্ট্রসংঘে যে ম্যাপ আছে ভারতবর্ষের, সেই ম্যাপের সঙ্গে সেইগুলো মিল নেই। আমি তো জানি না ওকে মহাসচিব কিছু বলেছিলেন কিনা, সেটা আমি জানতে পারবো না। আমার তো মনে হয় মহাসচিবের সঙ্গে আমার কোনো সুযোগ হলে প্রশ্ন করা, আমি তো প্রশ্ন করবো, আপনি এরকম একটা গ্রহণ করলেন কেন, ছুঁড়ে কেন ফেলে দেননি, বা জানি না ডাস্টবিনে ফেলে দিয়েছি, সেটা বলতে পারবো না, সেটা জিজ্ঞেস করবো তাকে। সেটা হয়তো আমরা এইরকম একটি লোক, তিনি একেবারে নিছক সন্ন্যাসী মার্কা লোক, এটা ভাবাটা খুব মুশকিল। তুমি না আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এবং আপনি একটি লেখাও লিখেছেন সেটি নিয়ে। সেটা হচ্ছে আর্টিকেল 15-তে ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ। আমি টাইটেলটা একটু ছোট করে বললাম, এর মধ্যে খুন, হত্যা, আরো বিশদ বর্ণনা রয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ঘটনাগুলো 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে বা ঘটছে, সেগুলোর কোনো প্রমাণ বা সেগুলোর কোনো তথ্য প্রমাণ কেউ বাংলাদেশে কেউ সেগুলো বলছেন না। বাংলাদেশে যে অনেক সাংবাদিক যে জেলে আছে, রাজনৈতিক নেতা বহু, এরা অভিযোগ করছেন শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুনের, কিন্তু জেলের মধ্যে যে অন্তত এই আবেদনে লেখা আছে আপিলে 20 জন অন্তত আওয়ামী লীগের নেতা যারা জেলের মধ্যে মারা গিয়েছেন। আমি তো নিজে ব্যক্তিগতভাবে জানি একজন সাংবাদিক, তিনি ক্যান্সার আক্রান্ত, তিনি রয়েছেন, প্রথম 2 মাসে তাকে চিকিৎসার ওষুধ পর্যন্ত দেওয়া হতো। এমনকি সিনিয়র মন্ত্রী, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমি তো নিজে জানি বগুড়ার জেলে 9 জন মারা গেছে, তাদের নাম ধাম সকলে, সেইগুলো সমেত এই তথ্যগুলো নেদারল্যান্ডের যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট যেটা আছে, ক্রিমিনাল কোর্টে তিনি তার একজন বিশিষ্ট লয়ার, তার মাধ্যমে সেটা তিনি দাখিল করেছেন। এবার হচ্ছে এই লয়ার কিন্তু যে অ্যাডভোকেট, তিনি কিন্তু দেশে অ্যাডভোকেট নন, তিনি কেবলমাত্র
একটি অপরাধ সূচক বিষয়ে কেউ অভিযোগ করছেন সেই কারণে তিনি মামলা দায়ের করবেন তা নয়। তার মানে প্রাথমিকভাবে আমি এই খবরটা কিন্তু 2 বছর 2 মাস আগে লিখেছিলাম যে শেখ হাসিনা যে মিটিং করছেন, অনেকে জানতে চাইছেন কি মিটিং করছেন। আমি বললাম একটা মিটিং করছেন কারণ তিনি এবার একটা আন্তর্জাতিক কোনো আদালতে যাবেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তার জন্য আন্তর্জাতিক ভাবে খ্যাতনামা কিছু আইনজীবীকে তিনি যোগাযোগ করছেন। সে আইনজীবী পাওয়া গেছে স্টিফেন পাওয়েল কেসি, তিনি খুব বিখ্যাত আন্তর্জাতিক ভাবে খ্যাতনামা একজন আইনজীবী। তিনি যখন মামলাটি গ্রহণ করেছেন তাহলে প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন যে এই মামলাটি করা যায়। দ্বিতীয়ত, মামলাটি আন্তর্জাতিক আদালতে যে দায়ের করা হতো প্রথম দিনই তারা ছুঁড়ে ফেলে দিতে পারত, তারা ছুঁড়ে ফেলে দেয়নি। তারা মামলাটা তাদের নথিতে নথিভুক্ত হয়েছে। এখন তার পরবর্তী প্রক্রিয়াটা কি হয়, সেইখানে যে অভিযোগগুলো রয়েছে ইউনূসের বিরুদ্ধে, যা যা ঘটেছে, যত নেতা কর্মীকে আক্রমণ করা হয়েছে, তাদের জেলে পড়া হয়েছে, এমনকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে প্রচুর শিল্পী সাহিত্যিক তাদেরকে বলতে হেনস্থা করা হচ্ছে। শিল্পী সাহিত্যিক বহু এমনই অনেক আছে যে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করতেন, তারা আওয়ামী লীগের কর্মী নন, আওয়ামী লীগের কোন জেলা বা কোথাও উপজেলার তারা চেয়ারম্যান হন। এরকম লোকদের হেনস্থা করা হচ্ছে কেবলমাত্র সন্দেহ তিনি আওয়ামী লীগকে নাকি সমর্থন করতেন, এই অভিযোগ। এটা কোনো একটা অভিযোগ হতে পারে, এটা কোনো একটা কারণ হতে পারে। এটা কি সভ্য দেশ? এটা কি সভ্য দেশের কোন নমুনা? আজকে যদি কথার কথা ধরে নিই, যদি কোনো কারণে ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, আজ যারা ইউনূসকে সমর্থন করছে উগ্রভাবে, তাদের কি একই হাল হওয়া উচিত? তাই কি? সেটাই কি গণতন্ত্রের নিদর্শন? তারা কি তাই চাইছেন? এতকাল আওয়ামী লীগের লোকেদের সব জেলে পড়ে রাখা হয়েছে, হয়নি এসব। হ্যাঁ, কোথায় এই তো সেই এত। আমি সাংবাদিক হিসেবে জানি সাংবাদিক কয়েকজন হেনস্থা হয়েছে, নিগৃহীত হয়েছে, এটা হয়েছে, হয়নি যে তা না, কিন্তু কয়েকজনের নামে একজন বিশিষ্ট আন্তর্জাতিক ভাবে খ্যাতনামা একজন আলোকচিত্রী, তার সম্পর্কে যে বলা হয় তার তো ব্যাকগ্রাউন্ডই অন্য। তার তো কাজই ছিল যে আওয়ামী লীগকে সরকারকে ব্যতিব্যস্ত করা। তো তার দীর্ঘ বিষয়ে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে চর্চা করেছি, আমি গবেষণাও করেছি, ভবিষ্যতে লেখার ইচ্ছা লিখবো। তার এই ভদ্রলোক কি? এই ভদ্রলোক কি? মানে তিনি খুব নিছক একজন আলোকচিত্রী নন, তিনি খুব ভিআইপি আলোকচিত্রী এবং তার সঙ্গে ওঠা বসা মার্কিন প্রশাসন, তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা হচ্ছে ইউনূসের। যে জন্য ইউনূস ক্ষমতায় আসার পর তাকে 21 পদক দিয়ে, তাই না, পুরস্কার জন্য। ফলে প্রত্যেকের একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই আদর্শ অনুসারে তিনি কাজ করেছেন। এরকম শয়ে শয়ে সাংবাদিককে তো শেখ হাসিনা হেনস্থা করে, শুধু ভুল দেওয়ার না। এমনকি যারা হেনস্থা হয়েছে তাদের মার্কিন প্রশাসন আবার পুরস্কারও দিয়েছে। যে প্রতিষ্ঠানের হয়ে তিনি সাংবাদিকতা করেছেন, যার জন্য হেনস্থা হতে হয়েছিল, যার জন্য পুরস্কৃত হবেন, তারা আবার সেই প্রতিষ্ঠানে সেই ধরনের জায়গা হয়নি পরবর্তীকালে। তিনি কোথায় আছেন আমি জানি না, নাম বলছি না, সকলেই জানেন কে মহিলা সাংবাদিক, তিনি কোথায়, তিনি কি করছেন, তাকে কেন সেই প্রতিষ্ঠান সামনে এনে সম্পাদকের মর্যাদা দিচ্ছে না? এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক। যাই হোক, এগুলো সবই বলতে গেলে অনেক কিছুই বলা যায়। প্রত্যেকটা জিনিসেরই একটা মানে নির্দিষ্ট লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে ৭১-এর আগে বাংলাদেশকে নিয়ে যেতে হবে।